সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো প্রথমেই আমার নাম সৌম্যদীপ তরফদার। আমি এখন কারেন্টলি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আজকে মেনলি হচ্ছে আগের ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো। আজকে মেনলি হচ্ছে এনএম জেএনএম 2024 র্যাপিড রিভিশন যে আছে লাইফ সায়েন্সের, তার হচ্ছে পার্ট 2। যদি হচ্ছে পার্ট 1 এখনো পর্যন্ত কেউ যদি না দেখে থাকো তাহলে বলবো যে পার্ট 1টা অবশ্যই দেখতে, তারপরে হচ্ছে বলবো হচ্ছে পার্ট 2 তে হচ্ছে মুভ করতে। আর এগুলোতে মেনলি হচ্ছে আমরা আলোচনা করছি হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন নিয়ে, কারণ প্রিভিয়াস এর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো উইদাউট ফার্দার ডিলে চলো শুরু করা যাক। তো প্রথমেই বলবো, যদি এখনো পর্যন্ত চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিও পছন্দ হয়, সরি, যদি এখনো পর্যন্ত চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদিও ভিডিও পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে, তোমার পছন্দের বন্ধু বান্ধবী এবং অবশ্যই এর সাথে। তো উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাবে। তো ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন কি বলেছে? প্রথম কোয়েশ্চেন বলেছে অনেক এরকম, the movement of chromatin towards the opposite poles is the characteristic of which phase? মানে কি বলেছে? আমরা বলবো যে প্রথমে কোয়েশ্চেনটা পড়ে প্রথমে হচ্ছে পজ করে নিতে চেষ্টা করতে, তারপর হচ্ছে অ্যান্সারটা দেখতে, বা যদি কোনো কোয়েশ্চেন যদি ঠিকঠাক করে বুঝতে অসুবিধা হয়, তার এক্সপ্লেনেশন ঠিকঠাক করে জানা না থাকে, তাহলে বলবো হচ্ছে এক্সপ্লেনেশনটা দেখতে। ওকে, তো কি বলছে? দ্য মুভমেন্ট অফ হচ্ছে ক্রোমাটিড। আমরা জানি যদি ক্রোমোজোম হয়, সাপোজ এটা হচ্ছে কোন একটা ক্রোমোজোম। তো একটা ক্রোমোজোম যেটা আছে, ক্রোমোজোমের মাঝখানের অংশকে কি বলা হয়? ক্রোমোজোমের মাঝখানের অংশকে বলা হয় হচ্ছে আমাদের কি সেন্ট্রোমিয়ার। ওকে, তো কি হয় যে এই হাফ হচ্ছে আমাদের একটা ক্রোমাটিড, এ হচ্ছে একটা ক্রোমাটিড। তো বলেছে এরকম কোন দশায় কি হয়, যেখানে কি হয় যে আমাদের ক্রোমাটিড যেটা আছে সেটা কি হয় অপোজিট পোলের দিকে যাচ্ছে না। সাপোজ এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের কি অ্যানাফেজ দশায় কি হয়, যে দুটো ক্রোমোজোম কি হয়, প্রথমে হচ্ছে আমাদের সেন্ট্রালি সেটা হচ্ছে অ্যালাইন থাকে, এবং অ্যানাফেজ দশায় কি হয়, সেখানে কি হয় অ্যানাফেজিক চলন বলা হয় থাকে, বা যাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যানাফেজিক মুভমেন্ট। সেই অ্যানাফেজিক চলন বা অ্যানাফেজিক মুভমেন্ট সেটা সেটা হয়ে থাকে, এবং এর ফলে কি হয় অর্ধেক ক্রোমোজোম যায় হচ্ছে উপরের দিকে এবং অর্ধেক ক্রোমোজোম যায় হচ্ছে নিচের দিকে। অর্থাৎ এই যে আমাদের যে ক্রোমোজোম টুয়ার্ডস দ্য অপোজিট পোলস দ্য ক্যারেক্টারিস্টিক অফ হুইচ অফ দ্য ফলোইং ফেজ? প্রোফেজ তো হবে না, মেটাফেজ তো হচ্ছে না। অপশন সি অ্যানাফেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টেলোফেজ তো সবার শেষের দশা, টেলোফেজ অ্যান্সার হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক কারো কোনো সমস্যা থাকা উচিত না। ওকে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? ভালো একটা কোশ্চেন, গুলো পজ করে চেষ্টা করতে তারপরে অ্যান্সার দেখতে। পরের কোশ্চেন এরকম, which characteristic of pea plant was not considered by Mendel in his experiment? প্রথমে বলবো যে কোশ্চেন খুব ভালোভাবে পড়তে, কোথায় নট লেখা আছে কোথায় নট লেখা নেই সেগুলো একটু কনসিডার করতে। বলছে which character of the pea plant was not considered by Mendel in his experiment? তো আমরা জানি গ্রেগর জোহান মেন্ডেল যিনি ছিলেন আমাদেরকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন জেনেটিক্স এর উপর। 1856 থেকে 1863 এই সময়টার মধ্যে তিনি হচ্ছে পরীক্ষাগুলো করেছেন, এবং তিনি পরীক্ষা করেছেন কিসের উপর? যে পিজাম স্যাটিভাম, পাইজাম স্যাটিভাম বা পি বা কোন গাছের উপর, সেগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করেছিল। এবং তিনি কটা 7টা হচ্ছে বৈশিষ্ট্য নিয়েছিল মটর গাছের যে পরীক্ষা নিরীক্ষা গুলো করার জন্য। তো 7টা বৈশিষ্ট্যের মধ্যে কি বীজের আকৃতি ছিল একদম ছিল, কারণ বীজের আকৃতি হচ্ছে কি একটা হচ্ছে গোল হতে পারে, একটা কুঞ্চিত হতে পারে। গোলটা হচ্ছে আমাদের প্রকট, কুঞ্চিত হচ্ছে আমাদের প্রচ্ছন্ন। ওটা ডমিনেট, ওটা হচ্ছে আমাদের রিসেসিভ। কাণ্ডের দৈর্ঘ্য, কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আমাদের লম্বা হতে পারে বা ছোট হতে পারে বা শর্ট হতে পারে। লম্বা হলে সেটা হচ্ছে প্রকট, ক্যাপিটালি দেখানো হচ্ছিল। যদি ছোট হাতে সেটা হচ্ছে প্রচ্ছন্ন, স্মলটি হচ্ছিল। ফুলের রঙ, অবশ্যই ফুলের রঙের একটা কনসেপ্ট ছিল। দুই রকম ফুলের কালার ছিল, একটা ছিল হচ্ছে আমাদের বেগুনি ছিল, আর ছিল আমাদের হোয়াইট ছিল। তো ভায়োলেট যেটা আছে বা বেগুনি যেটা আছে সেটা কি আমাদের ভায়োলেট বা বেগুনি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি প্রকট, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের ডমিনেন্ট ক্যারেক্টার। অপরদিকে যদি হচ্ছে আমরা হোয়াইটের কথা বলি বা সাদার কথা বলি, সেটা হচ্ছে কি আমাদের প্রচ্ছন্ন, সেটা হচ্ছে একটা রিসিভ ফ্যাক্টর। তো বীজের আকৃতি থেকে আমরা অবশ্যই কনসিডার করেছিল মেন্ডেল, কাণ্ডের দৈর্ঘ্যকেও কনসিডার করেছিল, ফুলের রঙকেও কনসিডার করেছিল, কিন্তু পাতার যে মাপ আছে সেটাকে কিন্তু এরকম কোন রকম কনসিডার করেনি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার। পরের কোশ্চেন, একদম সোজা একটা কোশ্চেন, সহজ সরল কোশ্চেন, কারো কোনো সমস্যা থাকলে আশা করি উচিত না। দ্য নাইট্রোজেনাস বেস হুইচ ইজ ফাউন্ড ইন আরএনএ। তো এটা এমন একটা কোশ্চেন, যখন তুমি ঘুমাচ্ছ তোমাদের যদি ঘুম থেকে জাগিয়ে তোলা হয়, জাগিয়ে যদি কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই নাইট্রোজেন কি বেস থাকে, তাহলে সেই অ্যান্সারটা একদম ততক্ষণই বলা যায়। তো আমরা যদি দুই রকম নাইট্রোজেন বেস থাকে, ডিএনএ ক্ষেত্রে অ্যান্টিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, থাইমিন থাকে।
আর হচ্ছে এটা থেকে হচ্ছে আমাদের ডিএনএ ক্ষেত্রে। আয়নের ক্ষেত্রে কি হয়, আয়নের হচ্ছে আইবোনিউক্লিক অ্যাসিড, সেখানে অ্যাডিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, কিন্তু থাইমিন থাকে না। থাইমিনের মধ্যে কি থাকে, সেখানে হচ্ছে আমাদের ইউরাসিল বেস থাকে হচ্ছে থাইমিনের মধ্যে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেটা বললাম এটা হচ্ছে এমন একটা কোশ্চেন, যদি তোমাকে ঘুমন্ত অবস্থায় যদি তোমাকে জানিয়ে জিজ্ঞেস করে নাইট্রোজেনের মধ্যে কোন বেস থাকে, তাহলে তোমাকে যে অ্যান্সারটা বলা যায় তার মধ্যে ইউরাসিল বেস থাকে। এই কোশ্চেনটা ভুল করা উচিত না, বুঝা গেল? দেন আশা করি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে অনেকটা এরকম, ইফ পিওডি ইনক্রিজ দ্য ডিমান্ড অফ হুইচ গ্যাস ওয়াটারল্যান্ড ইনক্রিজ। মানে বিওডি মানে কি, নাম শুনে বোঝা যাচ্ছে, বিওডি মানে হচ্ছে কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তাকে বলা হয় হচ্ছে আমাদের বিওডি। বিওডি কিন্তু ভিডিও না, তাই না? ভিডিও না, ভিডিও আলাদা জিনিস। বিওডি নিয়ে আমাদের এখানে চর্চা হচ্ছে। অর্থাৎ কি হয়, জলের মধ্যে যে জৈব যে সমস্ত পদার্থ আছে সেগুলোকে কি হয়, সেগুলোকে হচ্ছে আমাদের অক্সিজেন উপস্থিতিতে সেগুলোকে হচ্ছে পাচিত করার জন্য যত পরিমাণ অক্সিজেন দরকার হয়, জৈব তো ভুল বললাম, যে আমাদের জলের মধ্যে যে সমস্ত জৈব অণু আছে সেগুলোকে পাচিত করার জন্য যতটা হচ্ছে আমাদের অক্সিজেন যত দরকার হয়, অর্থাৎ যতটা আমাদের অক্সিজেন যতটা ডিমান্ড আছে, তাকে বলা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ যখন হচ্ছে আমাদের বিওডি মান যখন বাড়ে, তার মানে কি, যে ওই যে আমাদের ওয়েটল্যান্ড যেটা আছে সেখানে কি হয়, অক্সিজেনের সেখানে ডিমান্ড বেশি, অক্সিজেনের চাহিদা বৃদ্ধি হয়। কার্বন ডাইঅক্সাইড তো কোনোভাবেই হচ্ছে না, অ্যামোনিয়া তো হবেই না, হাইড্রোজেন সালফাইড দূর দূর তার কোনো সম্পর্ক নেই। যেমন তোমার সের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, দূর দূর তাক H2 এর সাথে কোনো রকম তো হবেই অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক কারো কোনো সমস্যা থাকা উচিত না। অক্সিজেন, বিওডি মানে হচ্ছে বডির মধ্যে আমাদের অক্সিজেন বৃদ্ধি পাচ্ছে। ওকে, পরের কোশ্চেন, সোজা কোশ্চেন, দ্য ডিজিজ এইডস ইজ কজড বাই। এইডস মানে আমরা সবাই জানা আছে কি হয়, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অর্থাৎ আমাদের যে ইমিউনিটি যেটা সেটা হচ্ছে কমে যায় এইডস রোগের ক্ষেত্রে। সেটা হয় কিসের জন্য, সেটা হয় হচ্ছে আমাদের এইচআইভি। জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এইচআইভি হচ্ছে সেই ভাইরাসটা, এইডস হচ্ছে সেই রোগটা। এইচআইভি কিন্তু কোনো রোগের নাম না। এইচআইভি মানে কি, এইচআইভি মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তাই না? ভাইরাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ সেটা হচ্ছে একটা ভাইরাস রোগ। যদি কেউ এনসিআরটি পড়ে থাকে, এনসিআরটি লেখা আছে যে 1981 সালে হচ্ছে প্রথম হচ্ছে এইচআইভি কেস পাওয়া গেছিল, এবং মোটামুটি 25 মিলিয়ন, মানে 25 মিলিয়ন লোককে এইচআইভি হচ্ছে আক্রান্ত করে। এবং এইচআইভি এমন একটা রোগ যার কোনো রকম কিন্তু কোনো মানে চিকিৎসা নেই, ওনলি প্রিভেনশন ইজ দেয়ার। তার জন্য অবশ্যই একটা কথা বলা হয় যে কি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই তো? তো এই কথাটা কিন্তু আমাদের এইচআইভি ক্ষেত্রে প্রযোজ্য, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ওকে, তার আগে বলবো আমাদের নতুন ব্যাচ জেনপাস ইউজি 2025 এর জন্য অ্যাভেঞ্জার ব্যাচ। তো যারা যারা 2025 কে জেনপাস ইউজি যারা টার্গেট করছো, অথবা 2024 যারা জেনপাস ইউজি দিয়েছিলেন, যাদের প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, বা যাদের ভালোভাবে প্রিপার করতে পারো, যারা ভাবছো যে আরেকটা চান্স দেওয়া হচ্ছে 2025-এর জন্য, তারা অবশ্যই ব্যাচটি জয়েন করতে পারো। তো এখানে হচ্ছে কি, আমরা প্রোভাইড করবো হচ্ছে 350-এর উপরে লাইভ ক্লাস প্রোভাইড করবো, এবং সমস্ত ক্লাস যেটা আছে ক্লাসের হওয়ার যে রেকর্ডিং সেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকবে। ওর পিডিএফ থাকবে, সমস্ত ক্লাসের নোট থাকবে, এবং 40টার উপরে মক টেস্ট থাকবে, এবং অবশ্যই তোমাদের টিভি প্রোভাইড করা হবে। এবং একটা অবশ্যই এখানে নতুন একটা আমাদের ফিচার্স নিয়ে আসা হচ্ছে, যে প্রতি মাসে আমরা সমস্ত টিচাররা তোমাদের সঙ্গে গুগল মিটে একটা লাইভ সেশন করবো। তো সেখানে তোমাদের পড়াশোনা রিলেটেড বা তোমাদের লাইফ রিলেটেড, বা যদি কারো ডিমোটিভেট হয়ে যায়, বা কারো ওরকম শেষ হয়ে কারো কোনো ঝামেলা হয়ে যায়, সেই সমস্ত কিছু না, তো সেখানে তোমরা সেটা ডিসকাস করতে পারো। আর অবশ্যই ব্যাচের প্রাইস হচ্ছে এখন 2999 এটা প্রাইস আছে, এখন স্পেশাল অফার আছে। তো পরবর্তীকালে কিন্তু ব্যাচের প্রাইস বৃদ্ধি হবে। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই ব্যাচটি পারচেস করতে পারো। ওকে, পরের কোশ্চেন বলেছে, নিম্নলিখিত উদ্ভিজ পদার্থটি কোনটি ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? কোনটি ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে? একদম সোজা একটা কোশ্চেন। হাইড্রোক্সি ক্লোরোকুইন, এখান থেকে পাওয়া যায় হচ্ছে আমাদের কুইন, সেটা হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত হচ্ছে। ক্যাফিন তো হচ্ছে না, ক্যাফিন থেকে কফিতে, মরফিন তো হবে না, রিজনও হবে না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুইন। আর কোশ্চেন থাকবে যে কোন গাছ থেকে আমাদের হচ্ছে কুইনাইন পাওয়া যায়। এটা একটা কোশ্চেন থাকে, নিজে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে কোন গাছ থেকে আমাদের কুইনাইন পাওয়া যায়। পরের কোশ্চেন কি বলেছে, the process of removal of anther from a bisexual flower is called। তো ফার্স্টে বুঝতে লাগবে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে কি। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে কি, যেখানে হচ্ছে কি আমাদের মেল ফ্লাওয়ার এবং হচ্ছে ফিমেল ফ্লাওয়ার
দুটো একই সঙ্গে আছে তাকে মেনলি বলা হয় হচ্ছে আমাদের বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার একসঙ্গে আছে। তো উভলিঙ্গ ফুল যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে মেল যে ফ্লাওয়ার যেটা আছে সেই মেল ফ্লাওয়ারটাকে করা হয়েছে কি ওর যে হচ্ছে আমাদের যে পরাগ ভাঙে আছে, যেটাকে বাংলা ভাষায় কি বলতে পারি, এটাকে বলতে পারি ইংলিশে অ্যান্থার। সেটা হচ্ছে অপসারণ করার যে পদ্ধতি। অর্থাৎ কি হলো আমাদের যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যেটা ছিল সেটা হচ্ছে কি আমাদের ইউনিসেক্সুয়াল হয়ে গেল, তাই না? অর্থাৎ সেটা ফিমেল ফ্লাওয়ার হয়ে গেল। এই যে আমাদের বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে পরাগ থেকে উড়িয়ে দিয়ে অ্যান্থারকে অপসারণ করে ইউনিসেক্সুয়াল পদ্ধতি কি বলা হয়? বাধা, ট্যাগিং তো হবে না কোনোভাবে, ট্যাগিং তো হবে না। ইমাস্কুলেশন ইজ দ্য কারেক্ট আনসার, ইতর প্রকাশক তো হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না, অপশন সি হবে ইমাস্কুলেশন অ্যান্সার। পরের কোশ্চেন, সোজা একটা কোশ্চেন বলেছে মাইক্রো প্রোপাগেশনে প্ল্যান্টগুলি যেখানে উৎপন্ন হয়। মাইক্রো প্রোপাগেশন প্রথমে বুঝতে লাগবে যে মাইক্রো প্রোপাগেশন মানে কি। মানে কি কোনো একটা হচ্ছে পুষ্টিকর যুক্ত কোন একটা মিডিয়াম আছে, কোন একটা নিউট্রিয়েন্ট কোন একটা মিডিয়া আছে, সেই নিউট্রিয়েন্ট মিডিয়াতে ছোট্ট একটা কোনো উদ্ভিদ দেওয়া হলো, সেখান থেকে গোটা উদ্ভিদ সৃষ্টি করা হলো, বা কোনো উদ্ভিদের ক্যালাস নেওয়া হলো, সেখান থেকে গোটা যে প্ল্যান্ট আছে সেটা হচ্ছে সৃষ্টি করা হলো। এই পদ্ধতির নাম হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। সেটা কি ওয়াটার তো দিচ্ছে না আমরা, সুইটেবল স্যার অবশ্যই উপযুক্ত মাটি বলতে পারি, কিন্তু যদি উপযুক্ত মাটি দিচ্ছে না, অবশ্যই ফল তো আমরা ইউজ করছি না, সেখানে হচ্ছে আমরা কি নিউট্রিয়েন্ট মিডিয়া দিচ্ছি, সলিড বুদ্ধিমত্তার কোনো সম্ভব নেই। অপশন সি সবচেয়ে বেস্ট আনসার, সুইটেবল কালচারাল মিডিয়া। অবশ্যই সুইটেবল সেখানে কালচার মিডিয়া আছে। তো বাড়ি আমরা কি বলবো, বাড়িতে কোনো কাজ নেই, অপশন ডি অ্যান্সার হচ্ছে না, অপশন সি হবে অ্যান্সার। সেখানে কি করবে, সেখানে হচ্ছে আমরা সুইটেবল কালচারাল মিডিয়া নিব। সুইটেবল কালচারাল মিডিয়া যেখানে হচ্ছে কি যে আমাদের যে গাছের প্রয়োজনীয় চার উপাদান সেগুলো সব গাছকে দিব, এবং এর ফলে কি হবে সেটা হচ্ছে গ্রো করবে এবং একটা গোটা প্ল্যান্ট সৃষ্টি করবে। সেই পদ্ধতির নাম হচ্ছে আমাদের মাইক্রো প্রোপাগেশন। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার। Then next question, just a second. নেক্সট কোশ্চেন বলছে এরকম, অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ হয়। অনিদ্রা মানে কি ইনসোমানিয়া, এর হচ্ছে হাইপার টেনশন। তো অনেকে ভাবছে যে ঘুম আসছে না, হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার অনেক কথা হয়। তো তোমাদের মতন বয়সে রাত্রেবেলা ঘুম না আসার কারণ অনেক রকম হয়ে থাকে, তাই না? তো আমরা সেই সমস্ত কারণে আলোচনা করছিলাম। সেই সমস্ত কারণকে ছেড়ে দিয়ে আর কি কারণে হচ্ছে আমাদের অনিদ্রা হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে। তো মাটি দূষণ, তো মাটি দূষণ হচ্ছে তার সাথে তোমার তো ঘুমের না আসার কোনো সম্পর্ক নেই। শব্দ দূষণ অবশ্যই, এগুলো খুব নয়েজ পলিউশন হয়, তাহলে হচ্ছে আমাদের কি অনিদ্রা এবং হচ্ছে উচ্চ রক্তচাপ হতে পারে। এবং বায়ু দূষণের সঙ্গে তো আমাদের কি মানে শ্বাস প্রশ্বাস জনিত রোগ হবে, অনিদ্রার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওয়াটার পলিউশন, জল দূষণের ফলে কিছু হচ্ছে না, সেখানে আমাদের যে বায়ু অক্সিজেন ডিমান্ড ইনক্রিজ করছে, অ্যালার্জি গ্রুপ 2 এগুলো হচ্ছে। তো অপশন ডি হচ্ছে না, মানে অপশন বি আছে নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশনের জন্য কি হয় আমাদের হচ্ছে রাতে ঘুম হয় না এবং উচ্চ রক্তচাপ হয়। তাছাড়া কি আরেকটা কারণেও রাতে ঘুম হয় না তোমাদের তো বসে, তাই তো? তো নিচে একটা কমেন্ট সেকশনে তোমরা আমাকে কোশ্চেন জানাবে, এই যে আমাদের যে আওয়াজ যেটা আছে সেটা হচ্ছে কোন এককে মাপা হয়, আওয়াজের যে ইন্টেন্সিটি সেটা হচ্ছে কোন এককে সেটা মাপা হয়। ওকে, নিচে কমেন্ট সেকশনে আমরা তোমাদের জানাবে। পরের কোশ্চেন, সোজা একটা কোশ্চেন বলছে কোনটি হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। গ্যাসীয় উদ্ভিদ হরমোন মানেই সেখানে বলতে লাগবে হচ্ছে ইথিলিন। অক্সিন হবে না, জিবারিন হবে না, অ্যাক্সিক অ্যাসিড হবে না। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন। ইথিলিনের কাজ কি? ইথিলিনের কাজ হচ্ছে আমাদের কি যে ফ্রুট রাইপেনিং, অর্থাৎ যে কি ফল পাকতে সাহায্য করে হচ্ছে ইথিলিন। ওকে, আরেকটা বলছিলাম যে ইথিলিন যেটা আছে সেটা তো একটা গ্যাসিয়াস হরমোন। তাছাড়াও কি ইথিলিনের যে আছে সেটাতে কি হয় একটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস ফর্ম ইথিলিনের পাওয়া যায়। তাছাড়া কি হয় একটা অ্যাকুয়াস ফর্ম ইথিলিনের পাওয়া যায়, তার নাম হচ্ছে আমাদের ইথিফোন। ইথিফোন হচ্ছে কি আমাদের ইথিলিনের হচ্ছে একটা অ্যাকুয়াস ফর্ম। তো ইথিফোন ইউজ করা হচ্ছে কেন? কারণ যেহেতু সেটা হচ্ছে অ্যাকুয়াস ফর্ম, সেটা কি হয় গাছ সেটাকে সহজে সেটা হচ্ছে আমাদের অ্যাবজর্ব করতে পারে। অবশ্যই গ্যাসের অবস্থায় তো গাছের সেটাকে অ্যাবজর্ব করা একটু কঠিন মনে হয়, কিন্তু সেটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস অবস্থায় থাকে, তাহলে সেটা কি হয় ওটা কি ওটা তুলনামূলকভাবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাবজর্পশন করে সেটা হচ্ছে আমাদের সোজা, তাই তো? ইথিফোন এর অ্যান্সার হচ্ছে অপশন সি ইথিলিন। আশা করি ক্লিয়ার। পরের কোশ্চেন কি বলছে, বায়ুমণ্ডলে ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। কারণ একদম ঠিক, এটা হচ্ছে আমরা যদি আর্থ হয়ে থাকে তো আমরা জানি কি হয় যে আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার যে লেয়ারটা আছে সেখানে কি হয় আমাদের হচ্ছে
ওজোন লেয়ার থেকে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি হয়, আমাদের হচ্ছে ওজোন লেয়ার থাকে। তো ওজোন লেয়ারটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সেটা কি পৃথিবীকে বৃষ্টি দেয়? তারা তো হতোই না। তাহলে যখন কি, যখন বৃষ্টি হয় তখন হচ্ছে আমাদের আকাশে মেঘ না, আকাশে ওজোন চলে আসতো। তো সেটা কাজ হচ্ছে কি, একদম ঠিক অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ আমাদের ইউভি রে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কে প্রোভাইড করছে হচ্ছে ওজোন লেয়ার। কিন্তু কি হয় বর্তমানে কি হয়, মানুষ নানা রকম কাজকর্মের ফলে সিএফসি এর পরিমাণ বাতাসে ইনক্রিজ করছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে ওজোন লেয়ার সেটা হচ্ছে আমাদের ডিগ্রেড হচ্ছে। যেটা আমরা কি বলতে, যেটা হচ্ছে আমরা কি ওজোন হোল হচ্ছে ফর্মেশন করছে। ওকে, ওজোন লেয়ার হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওজোন হোল হচ্ছে ফর্মেশন করছে। তো তোমাদের যদি একটা কোশ্চেন থাকবে যে ওজোন যে লেয়ার যেটা আছে তার যে হচ্ছে মানে কি বলবো, সেটা কতটা মোটা কতটা পুরু সেটা কোন এককে মাপ হয়। ওজোন লেয়ার কতটা পুরু সেটা হচ্ছে কোন এককে মাপ হয়। পৃথিবীকে ঘোরা থেকে রক্ষা করা, ধরো তো ঘোরা ইন্দ্রের হাতে, এটা তো অ্যান্সার হবে না। অপশন ডি ও অ্যান্সার হবে, পৃথিবীকে উন্মুক্ত পাত্রে ঘোরা, কোনোরকম হবে না। আর একটা কোশ্চেন তোমাদের এখানে থাকবে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে আমি যদি ওজোন লেয়ারের কথা বলি, এখান থেকে অনেক অনেক কোশ্চেন এসছে। ওজোন লেয়ার মেনলি হচ্ছে দু রকম হয়ে থাকে। একটা হচ্ছে কি ভালো ওজোন, যাকে বলতে হচ্ছে গুড ওজোন, অবশ্যই ভালো হলে তো অবশ্যই খারাপ থাকবে। আর একটা হচ্ছে আমাদের ব্যাড ওজোন। তো গুড ওজোন ব্যাড ওজোন ব্যাপারটা কি, এটা যদি হচ্ছে আমাদের পৃথিবী হয় বা আর্থ হয়, এটা হচ্ছে আমাদের যদি ট্রোপোস্ফিয়ার লেয়ার ধরলাম, আর তার উপরে যে লেয়ারটা থাকে এটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার। দুটো লেয়ারের কথা না আলোচনা করছি, একটা ট্রোপোস্ফিয়ার লেয়ার, একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে ভালো, সেটা কারণ ইউভি রেতে সেটা হচ্ছে মানে সেটা প্রোটেক্ট করছে। তো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সেটা হচ্ছে কি আমাদের গুড ওজোন। কিন্তু অপরদিকে আমাদের যে ট্রপোস্ফিয়ার লেয়ারের মধ্যে যে ওজোন গুলো যেগুলো আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাড ওজোন বলবো। সেটাকে বলবো হচ্ছে আমরা ব্যাড ওজোন। ব্যাড ওজোন কেন বলি, কারণ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের স্কিন ক্যান্সার বা নানা রকম মানুষের ক্ষতিকারক রোগের জন্য দায়ী, যদি ওজোন লেয়ার হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে চলে আসে। তো সেটা হচ্ছে আমাদের ব্যাড ওজোন। তো এটা আমাদের হিসাব ভালোভাবে বুঝতে লাগবে যে গুড ওজোন কোথায় পাওয়া যায়, অ্যান্সার হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারের মধ্যে। যদি বলে ব্যাড ওজোন কোথায় পাওয়া যায়, তাহলে অ্যান্সার দিব হচ্ছে আমরা ট্রপোস্ফিয়ার লেয়ার। আশা করি সবার ক্লিয়ার। আর এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, পরের কোশ্চেন একদম সোজা একটা কোশ্চেন, অপটিক নার্ভ। তো অপটিক নার্ভ থাকে কোথায়, আমি বলবো না, যে কমেন্ট সেকশন তোমরা আমাকে জানাবে যে অপটিক নার্ভ হচ্ছে থাকে কোথায়। অপটিক নার্ভ কোথায় পাওয়া যায়, চোখে, নাকে, কানে, নাকি পায়ে, এই যে হাঁটুতে না, কোথায় অপটিক নার্ভ পাওয়া যায় সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো অপটিক নার্ভের কি ধরনের নার্ভ, যদি অপটিক নার্ভ হচ্ছে একটা ক্রেনিয়াল টাইপের নার্ভ। ক্রেনিয়াল নার্ভ অনেক রকম হতে পারে, মেবি ইটস সেন্সারি, অর্থাৎ সিগন্যাল সেটা হচ্ছে যেখান থেকে নেওয়ার কথা সেখান থেকে মাথায় নিয়ে যাবে। অথবা সেটা হচ্ছে মোটর হতে পারে, মোটর মানে কি, যে মাথার থেকে সিগন্যাল নিয়ে যাবে। অথবা সেটা হচ্ছে কি সেন্সিবল পার্ট আছে, মোটর পার্ট আছে, সেটাকে বলতে গেলে হচ্ছে কি আমরা মিক্সড। তো অপটিক নার্ভ কি, অপটিক নার্ভ হচ্ছে একটা সেন্সর এবং নার্ভ হচ্ছে অপটিক নার্ভ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে তোমরা আমাকে দুটো কোশ্চেন আমাকে জানাবে কমেন্ট সেকশন, সেটা হচ্ছে কি যে অপটিক নার্ভ যেটা আছে সেটা কত নম্বর রেখা, কত নম্বর ক্লিয়ার নার্ভ হচ্ছে অপটিক নার্ভ। ওকে, আরেকটা কোশ্চেন যেটা জানা সেটা হচ্ছে কি যে ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ। এই যে আমাদের যে ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ সেটা হচ্ছে কত নম্বর ক্রিনিয়াল নার্ভ এবং সেটা হচ্ছে কি ধরনের নার্ভ। সেটা কি হচ্ছে আমাদের সেন্সারি, সেটা কি হচ্ছে আমাদের মোটর, নাকি সেটা হচ্ছে কি সেন্সারি মোটরের মিশ্রণ, অর্থাৎ যাকে বলতে পারি হচ্ছে কোশ্চেন সবাই ক্লিয়ার। অপটিক নার্ভ তো বুঝলাম একটা সেন্সারি নার্ভ, সেটা হচ্ছে প্রথম যেটা দেখে অপটিক নার্ভ হচ্ছে কোথা থেকে সিগন্যাল নিয়ে আসে। একদম সেটা একটা কোশ্চেন, তার মধ্যে হচ্ছে অপটিক, তাও বলবো না দিকে তোমরা কি বল। আর একটা বলবো হচ্ছে কি যে অপটিক নার্ভ হচ্ছে কত নম্বর ক্রেনিয়াল নার্ভ। আরেকটা বলবো হচ্ছে ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ। এখানে একটা কোশ্চেন দেবো, সেটা হচ্ছে ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ হচ্ছে কত নম্বর ক্রেনিয়াল নার্ভ এবং সেটার প্রকৃতি কি করে। প্রকৃতি মানে নেচার, যেটা হচ্ছে সেটা না। প্রকৃতি মানে সেটা কি সেন্সারি, সেটা কি মোটর, নাকি সেটা হচ্ছে মিক্সড। নিচে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। আচ্ছা, পরের কোশ্চেন একদম শুধু একটা কোশ্চেন, কোন হরমোনটি পিটুইটারি অগ্রভাগ থেকে নিঃসৃত হয় না। অবশ্যই বলবো এই সমস্ত কোশ্চেন একটু খুব সেন্সারি করতে হয় না লেখা আছে। অর্থাৎ আমাদের যে অ্যান্টিরিয়ার যে পিটুইটারি আছে, তো কোন হরমোন অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে নিঃসৃত হয় না। এই স্টেজ অ্যান্টিনোকর্টিকোট্রপিক হরমোন, আগের ভিডিওতে একটা কোশ্চেন ছিল এটার ব্যাপারে। এই স্টেজ নির্গত হচ্ছে অপশন সি ফলিকল স্টিমুলেটিং হরমোন নির্গত হচ্ছে, থাইরয়েড স্টিমুলেটর নির্গত হচ্ছে, কিন্তু অপশন বি আছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এডিএইচ যেটা আছে সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি এডিএইচ কোথায় উৎপন্ন হয়, কোথায় প্রোডাকশন হয়। এডিএইচ প্রোডাকশন হচ্ছে কোথায়, এডিএইচ প্রোডাকশন হচ্ছে আমাদের যে হাইপোথ্যালামাস যেটা আছে সেখানে হচ্ছে কি হয়, আমাদের এডিএইচ যেটা আছে সেটা হচ্ছে উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার পর কোথায় আসে, সেটা হচ্ছে কোথায় আমাদের যে
পোস্টের যে পিরিয়ড যেটা আছে, অর্থাৎ আমাদের পোস্টের যে পিরিয়ড যেটা আছে, পোস্টের পিরিয়ড আসেন, এসে সেটা হচ্ছে সহ্য থাকে এবং সেখান থেকে হরমোনটা হচ্ছে কি ক্ষরিত হয়। তো এডিএইচ যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের হাইপোথ্যালামাসের মধ্যে সেটা হচ্ছে উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পর সেটা আসা হচ্ছে আমাদের পোস্টিরিয়র পিটুইটারিতে, এবং সেখান থেকে সেই হরমোনটা হচ্ছে কি আমাদের রিলিজ হতে বলতে পারে। তো নিচে কমেন্ট সেকশনে তোমাকে আমার দুটো অ্যান্সার জানাবে, সেটা হচ্ছে কি যে এডিএইচ বা অ্যান্টি ডায়াবিউরেটিক হরমোন, ওর মেন কাজ করে, মেন কাজ হচ্ছে কি ওয়াটার রিটেনশনে সাহায্য করে। অর্থাৎ মানে আমাদের যখন কিডনি যেটা আছে বা নেফ্রন যেটা আছে, ওর যে আমাদের যে কালেক্টিং ডাক্তার আছে সেখান থেকে ওয়াটারকে হচ্ছে অ্যাবজর্পশন করা। তো দুটো জিনিস দেখা, সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবিউরেটিক হরমোন যেটা আছে ওর আরেকটা নাম কি, এবং আমাদের যে পোস্টিরিয়র যে পিটুইটারি যেটা আছে সেখানে এডিএইচ ছাড়া আর কি হরমোন সেখান থেকে হচ্ছে ঘটিত হয়। দুটো অ্যান্সার জানাবে, একটা হচ্ছে অ্যান্টি ডায়াবিউরেটিক হরমোনের আরেকটা নাম কি সেটা ইম্পর্টেন্ট, এবং পোস্টিরিয়র পিটুইটারি থেকে এডিএইচ ছাড়া আর কোন হরমোন ঘটিত হয়। ওকে, এই দুটো কোশ্চেন আমাকে কনভারসেশনে জানাবে। পরের কোশ্চেন, শুধু একটা কোশ্চেন। তো আমরা দেখেছি কি এনএম জেএনএম এর মধ্যে অন্যতম ফেভারিট টপিক হচ্ছে কি ইন সিটু এবং এক্স সিটু কনজারভেশন। আগে বলেছি ইন মানে হচ্ছে ভিতরে, অর্থাৎ তোমার সে, এক্স মানে হচ্ছে তোমার আগের যে সে ছিল সে হচ্ছে এক্স, সে এখন নেই, সে এখন বাইরে চলে গেছে, তো সেটা হচ্ছে আমাদের বাইরে। অর্থাৎ যখন কোন একটা এনিমেলকে বা কোন একটা অর্গানিজমকে যখন তার যে নিজস্ব বাসস্থান তার বাইরে অর্থাৎ এক্স যখন সংরক্ষণ করা হয় তখন থেকে বলা হচ্ছে আমাদের এক্স সিটু হচ্ছে কনজারভেশন। কোশ্চেন কি জিন ব্যাংক, জিন ব্যাংক হচ্ছে কি, অবশ্যই সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ করা হচ্ছে, তাই সেটা হচ্ছে একটা এক্স সিটু কনজারভেশন। হটস্পট তো হবেই না, মাইক্রোপ্রোডাকশন হবে না, ইন সিটু সংরক্ষণ তো হবে না। অপরদিকে হটস্পটটা হচ্ছে কি, হটস্পটটা জানা যেহেতু হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশে করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন সিটু। এক্সাম্পলের মধ্যে কি যেমন সুন্দর হচ্ছে একটা হটস্পট এক্সাম্পল। অপরদিকে মাইক্রোপ্রোডাকশন যেটা সেটা হচ্ছে একটা এক্সের এক্সাম্পল, সেটা হবে অ্যান্সার। এক্সোটা এরকম ঠিক বলা যায় না, কিন্তু জিন ব্যাংক যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা এক্স সিটু কনজারভেশন এক্সাম্পল, তাই তো? সেটা হচ্ছে ওর যে প্রাকৃতিক পরিবেশ তার বাইরে সেটাকে সংরক্ষণ করা হচ্ছে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এক্স সিটু কনজারভেশন। আশা করি সবাই ক্লিয়ার। পরের কোশ্চেন কি বলেছে, আরেকটা স্যার সেটা হচ্ছে কি যে আমাদের কি বলি ক্রায়ো অবজারভেশন। ক্রায়ো অবজারভেশন যেটা আছে সেটা কি, সেটা কি আমাদের ক্রায়ো অবজারভেশন যেটা আছে সেটা কি আমাদের ইনস্টিটিউশন এক্সাম্পল নাকি হচ্ছে এক্সিটিউট এক্সাম্পল? ক্রায়ো অবজারভেশন যেটা আছে সেটা কি আমাদের ইনস্টিটিউট এক্সাম্পল নাকি এক্সিটিউট এক্সাম্পল? নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আরেকটা সেটা হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এক্সাম্পল, বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আমাদের ইনস্টিটিউট এক্সাম্পল এবং হচ্ছে বা এক্সিটিউট এক্সাম্পল। এর আরেকটা কোশ্চেন জানাবো, সেটা হচ্ছে কি যে এই যে আমাদের যে হটস্পট নিয়ে আশা করছে, তো কোন বিজ্ঞানী, সেই বিজ্ঞানীটার নাম কি, সেই বিজ্ঞানীটার নাম কি যিনি প্রথম এই হটস্পটের কনসেপ্ট দিয়েছিলেন? নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই অ্যান্সার গুলো। আর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, শুধু একটা কোশ্চেন যে ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো। সেখানে কি বললাম যে ক্রায়ো সংরক্ষণ হচ্ছে একটা টাইপ অফ কনজারভেশন, যেখানে মেনলি কি হয় তরল অক্সিজেন ব্যবহার করা হয় না, তরল কার্বন ডাই অক্সাইড সেখানে হচ্ছে ব্যবহার করা হয়। এই বলে একটা কোশ্চেন, কারণ তরল যে কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটা করে কি তার টেম্পারেচার হচ্ছে খুবই কম, তো সেটা হচ্ছে আমাদের প্রিজার্ভ করতে পারে। তাই আমাদের লিকুইড কার্বন ডাই অক্সাইড ইউজ করা হচ্ছে ক্রায়ো সংরক্ষণের জন্য। বোঝা গেল? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তরল নাইট্রোজেন তো হবে না, তরল মিথেন তো হবেই না আশা করি কোনদিন। পরের কোশ্চেন, হলো একটা কোশ্চেন যে বাদুর দ্বারা যে পরাগরেণু ঘটা যায় কি বলা হয়? হাইড্রোফিলি তো বোঝা যাচ্ছে, হাইড্রো মানে জল, অ্যানিমোফিলি তো হবে না, অ্যানিমোফিলি মানে বাতাস দ্বারা হচ্ছে। অর্নিথোফিলি, এই যে অর্নিথোলজি জানা আছে, মানে যেটা হচ্ছে আমাদের পার দ্বারা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অর্নিথোফিলি। আরেকটা হচ্ছে কাইরোপ্টেনোফিলি। কাইরোপ্টেনোফিলি মানে কি, যখন হচ্ছে আমাদের বাদুর বা ব্যাট যেটা আছে তার দ্বারা হচ্ছে যখন হচ্ছে আমাদের পরাগরেণু হচ্ছে তখন তাকে বলবো হচ্ছে কাইরোপ্টেনোফিলি। এবং সেখানে কি হয় সেটা হচ্ছে মানে সে সমস্ত ফুল যেগুলো সেগুলো করে কি বাদুরকে আকৃষ্ট করার জন্য সেটা কি হয় আমাদের খুব বাজে একটা ফুল ফাউল একটা স্মেল যে আছে বা খুব বাজে গন্ধ সেটা হচ্ছে তারা রিলিজ করে, এবং সেই গন্ধটা কি হয় বাদুরকে হচ্ছে অ্যাট্রাক্টেড করে এবং তারপর তারা হচ্ছে আমাদের আহ পলিনেশন সেটা হচ্ছে করে থাকে। অবশ্যই হাইড্রোফিলের ধর্মটা জল দ্বারা করাচ্ছে, অ্যানোফিলের ধর্মটা বাতাস দ্বারা করাচ্ছে, আর অর্নিথোফিল এক্সাম্পল আমরা। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর তোমাদের উদ্দেশ্যে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি আমাদের যে অ্যাবায়োটিক যে পরিবেশ আছে, অ্যাবায়োটিক পরিবেশ কি মানে যেখানে হচ্ছে কোন রকম জীবিত বস্তু আমাদের পরাগরেণু ঘটাচ্ছে না,
তাকে বলা থাকে হচ্ছে আমাদের অ্যাবায়োটিক বা এবায়োটিক কন্ডিশন। তো এবায়োটিক কন্ডিশনের ক্ষেত্রে মেইন মানে ইম্পর্টেন্ট কোনটা, কোনটা বেশি এবায়োটিক কন্ডিশন করে থাকে, সেটা কি হচ্ছে আমাদের ওয়াটার অর্থাৎ হাইড্রোফিলিক, নাকি হচ্ছে আমাদের এয়ার বা যাকে বলতে পারি হচ্ছে আমরা অ্যানিমোফিলিক? এটার কোশ্চেনটার অ্যান্সারটা আমি জানতে পারবো। কোশ্চেনে বোঝা গেল অনেক এবায়োটিক এজেন্ট যেগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের পরিবেশকে সাহায্য করে। এবায়োটিক এজেন্ট মানে কোনগুলো, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের জীবিত না, মানে যেগুলো হচ্ছে আমাদের জীবিত নয় সেগুলো হচ্ছে আমাদের এবায়োটিক এজেন্ট। দুটো পদার্থ মিলে সাহায্য করে, একটা হচ্ছে ওয়াটার যাকে বলতে পারি হাইড্রোফিলিক, একটা হচ্ছে এয়ার বা যাকে বলতে পারি হচ্ছে অ্যানিমোফিলিক। তো ওয়াটার এবং এয়ারের মধ্যে কোনটা মেইনলি সাহায্য করে আমাদের এবায়োটিক কন্ডিশনের ক্ষেত্রে? ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবো। সবার পরিষ্কার আশা করি। পরের কোশ্চেন আমরা এগিয়ে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ করা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়? নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ করা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়? তো সংকরণ তো হবে না, হাইব্রিডেশন। জোড়কলম তো বড় উদ্ভিদ হবে, জোড়কলম হবে না। এবং সেখানে কি অবশ্যই ক্যাম্বিয়াম থাকতে লাগবে জোড়কলমের জন্য, ক্যাম্বিয়াম না থাকলে জোড়কলম তো হচ্ছে না। শাখা কলম কাটিং তো হবে না। কিন্তু মাইক্রোফিকেশন কি করলাম, সেখানে করা হয় কি একটা নিউট্রিয়েন্ট মিডিয়া নেওয়া হয়, যেখানে হচ্ছে প্রয়োজনীয় যা যা পুষ্টিকর যা যা দরকার বা যা যা নিউট্রিশন দরকার সেগুলো হচ্ছে সব গাছকে প্রোভাইড করা হয়। এবং সেখানে কি কোনো একটা ছোট যে উদ্ভিদ যে কলাজে আছে সেখান থেকে হচ্ছে একটা ম্যাচুর উদ্ভিদ সৃষ্টি করা হয়, তাকে বলা হচ্ছে আমাদের মাইক্রো প্রোডাকশন। ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন ডি ইজ দ্য সঠিক অ্যান্সার। আশা করি তাহলে কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন কি বলেছে, এইচআইভি তে যে উৎসবটি আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করে, এইচআইভি যে আছে বা এইডস যেটা আছে সেটা হচ্ছে আমাদের এএনএম জিএনএম এর অন্যতম হচ্ছে ফেভারিট টপিক, খুব খুশি মাদের পছন্দ করে। তো সেখানে আমরা বলবো যে এইচআইভি যে লাইফ সাইকেলটা সেটা খুব ইম্পর্টেন্ট। আগে প্রশ্ন আমরা জেনেছি যে এইচআইভি হচ্ছে কি একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হচ্ছে আরএনএ যুক্ত একটা ভাইরাস। সেটা করে কি, সেটা প্রথমে করা হচ্ছে কি আমাদের ম্যাক্রোফেজকে সেটা প্রথমে অ্যাটাক করে, এবং ওর মাঝখানে যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যেটা আছে সেটা করে কি, সেটা যে আমাদের শরীরে যে ম্যাক্রোফেজ যে সেল যেটা থাকে না, ওর মধ্যে যে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ যেটা আছে সেটাকে আমাদের মাউসের যে ম্যাক্রোফেজ সেল যে আছে তার মধ্যে সেটাকে হচ্ছে মিশন করে, এটা সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। তারপর সেটাকে আমাদের যে ডিএনএ এর সঙ্গে সেটা বাউন্ড করে, বাউন্ড করার পর কি হয়, প্রথমে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ থেকে কি হয় আমাদের হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হচ্ছে ডিএনএ উৎপন্ন হয়, তাই তো? তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থেকে আমাদের যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ উৎপন্ন হলো, এটাকে বলি কোন এনজাইমে দরকার। আমরা দেখি ডিএনএ থেকে যে আরএনএ যে তৈরি হয়, এই পদ্ধতির নাম হচ্ছে এই পদ্ধতির নাম হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয় তার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে যে ডিএনএ উৎপন্ন হচ্ছে, যেটা যেটা উল্টো হচ্ছে তার নাম হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন, তাই তো? আরএনএ থেকে যে ডিএনএ উৎপন্ন হচ্ছে তার নাম হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন। আর এখানে যে উৎসবটা বা এনজাইমের দরকার হয় তার নাম হচ্ছে কি, নামের মধ্যে উত্তর আছে, তার নাম হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেস। তার নাম হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেশন, তাই তো? এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেশন। আর এখানে মেনলি করা হয় যে ম্যাক্রোফেজের প্রথমে অ্যাটাক করে, ম্যাক্রোফেজ অ্যাটাক করার পর অসংখ্য অপত্য পরিমাণে কি হয় আমাদের যে এইচআইভি ভাইরাস সেগুলো উৎপন্ন হয়, এবং তারপরে সেগুলো করে কি আমাদের যে টি সেল অর্থাৎ যে টি হেল্পার সেল যে আছে সেটা হচ্ছে অ্যাটাক করে। এর ফলে কি হয়, যে টি হেল্পার সেলের যে পরিমাণ সেগুলো হচ্ছে বডিতে প্রচুর পরিমাণে কমে যাবে। এর ফলে যে ব্যক্তিকে এইচআইভি অ্যাটাক করেছে তার কি ইমিউনিটি খুব কমে যাচ্ছে। এর ফলে কি হয় যে সেগুলো কি হয়, বিভিন্ন যে রোগ ব্যাধি যেগুলো আছে সেগুলো দ্বারা সেটা আক্রান্ত থাকে, এবং এর ফলে কি মানুষের ইমিউনিটি কমে, ফলে কি রোগীটা ধীরে ধীরে মারা যায়। তো এটা হচ্ছে আমাদের এইচআইভি লাইফ সাইকেল। এইচআইভি লাইফ সাইকেল খুব ইম্পর্টেন্ট। ওর মধ্যে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ সেটা খুব ইম্পর্টেন্ট। ওর মধ্যে কোন এনজাইম থাকে তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডি ইজ দ্য সঠিক উত্তর। আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন একদম একটা কোশ্চেন কি বলছে, মানুষের জননী কোষে ক্রোমোজোম সংখ্যা কত? অর্থাৎ 12 ইজ ইকুয়াল টু 46। এটা হচ্ছে ক্রোমোজোমের সূত্র। 12 মানে কি ডিপ্লয়েড সেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেখানে 43 ক্রোমোজোম থাকে। আর জননী কোষ মানে কি জার্ম সেল। জার্ম সেলে করা থাকে, জার্ম সেল মানে শুক্রাণু ডিম্বনের কথা বলেছে, সেগুলো হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড সেল। তো একদম ঐকিক নিয়মের অঙ্ক, 2 যদি 46 হয় তো এর মান কত? এর মান হচ্ছে 46/2। এটা করলে আমাদের কত আসে 23। তো জননী কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 23। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে যদি মেল হয় তাহলে সেখানে এক্স বয় থাকতে পারে, যদি ফিমেল হয় তাহলে সেখানে এক্স অথবা এক্স থাকবে, তাই তো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 23। আরেকটা সেটা হচ্ছে কি,
ডিএনএ এর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হলো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে কি, যখন হচ্ছে আমাদের ডিএনএ যখন প্যাকেজ হচ্ছে, অর্থাৎ আমাদের বডির মধ্যে যে ডিএনএ যেটা আছে সেটা অলমোস্ট কত 1.2 মিটার সেটা লম্বা থাকে, অনেক লম্বা থাকে। সে এত বড় ডিএনএ করতে লাগে ছোট্ট একটা নিউক্লিয়াসের মধ্যে সেটা হচ্ছে প্যাকিং করে রাখতে লাগে। তার জন্য কিন্তু ডিএনএ যেটা আছে সেটা কিন্তু হয় প্যাকেজিং দরকার। তো ডিএনএ যখন প্যাকেজিং হচ্ছে তখন মেইনলি কি সাহায্য করে ডিএনএ, তার নাম হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন। এই যে আমাদের যে হিস্টোন প্রোটিন যেটা আছে সেটা মেইনলি করে কি, এই যে আমাদের যে হিস্টোন প্রোটিন যেটা আছে সেটা হচ্ছে কি, ডিএনএ যে প্যাকেজিং হচ্ছে, ডিএনএ এর প্যাকেজিং এ সাহায্য করছে আমাদের হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের মেইন কাজ হচ্ছে আমাদের ডিএনএ এর প্যাকেজিং এ সাহায্য করে। অর্থাৎ সেটা কি হয়, এটা যদি হচ্ছে আমাদের হিস্টোন প্রথমে উৎপন্ন করে, H2A H2B গুলো থাকবে, আর H3H4 সেটা হচ্ছে গুলো থাকবে, এবং ডিএনএ উৎপন্ন করতে সাহায্য করে, উৎপন্ন করে হচ্ছে হিস্টোন অক্টাগন, বা যাকে বলতে পারি, যাকে বলতে পারি হচ্ছে আমাদের নিউক্লিওজোম। মনে করার উপায় কি, যে ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ টাইপ অফ প্রোটিন, আর এখানে প্যাকেজিং এ সাহায্য করা হচ্ছে পজিটিভ প্রোটিন, বা যাকে বলতে হচ্ছে আমরা বেসিক প্রোটিন, তার নাম হচ্ছে মেনলি হিস্টোন। যেখানে কি মেনলি হচ্ছে আমাদের বেসিক বেসিক অ্যামিনো থেকে, যেমন হচ্ছে লাইসিন হচ্ছে একটা এক্সাম্পল, তাই না, আর্জিনিন, এই লাইসিন আর্জিনিন প্রভৃতি নানা রকম বেসিক অ্যামিনো থেকে, যেটা মেনলি হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন ফর্মেশনে সাহায্য করে। তো সেটা হচ্ছে একটা বেসিক প্রোটিন। তো পজিটিভ চার্জ থাকবে। আর ডিএনএ যেহেতু মধ্যে, ডিএনএ এর মধ্যে যেহেতু হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ আছে, মানে PO4 3 মাইনাস, ওই ফসফেট বা PO4 3 মাইনাস থাকার কারণে কি হয়, ডিএনএ এর মধ্যে নেগেটিভ চার্জ থাকে। তুমি আর তোমার শরীরে পরস্পর পরস্পর আকৃষ্ট হন। সিমিলারলি হচ্ছে ডিএনএ নেগেটিভ চার্জ এবং হিস্টোন প্রোটিন হচ্ছে পজিটিভ চার্জ, সেগুলো পরস্পর পরস্পরকে হচ্ছে আকৃষ্ট করে, এবং সেটা করে কি ডিএনএ যে প্যাকেজিং সেটাতে সাহায্য করে। তাই তো, এটা হচ্ছে মেইন গল্প। অথবা এখানে জানি মেইন হিস্টোন প্রোটিন হচ্ছে অ্যান্সার, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর গ্লোবিন তো আমরা, গ্লোবিন মান কাজ কি, গ্লোবিনের মেইন কাজ হচ্ছে আমাদের যে অ্যান্টিবডি অর্থাৎ ইমিউনোগ্লোবিন সেটা উৎপন্ন করতে সাহায্য করে। অ্যালবুমিন তো হবে না, ফাইব্রিনোজেন তো হবে না, কারণ ফাইব্রিনোজেন করে কি, ফাইব্রিনোজেন মেইনলি করে কি, ওই ফাইব্রিন থেকে, ফাইব্রিন যেটা আছে ওর রিঅ্যাক্টিভ ফর্মের নাম হচ্ছে আমাদের ফাইব্রিনোজেন, তাই তো, সেটা মেইনলি আমাদের ক্লটিং এ সাহায্য করে। তো এখান থেকে তোমাদের সাথে কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কি, আমাদের যে ফাইব্রিনোজেন সেখান থেকে যে আমাদের ফাইব্রিন উৎপন্ন করবো, সেটাতে কোন পদার্থ সাহায্য করে। ফাইব্রিনোজেন থেকে উৎপন্ন করলো হচ্ছে ফাইব্রিন। ফাইব্রিন কি, ফাইব্রিন পরবর্তীকালে হচ্ছে আমাদের ক্লট ফর্মেশনে সাহায্য করবে। এই যে আমাদের যে ফাইব্রিনোজেন সেটা থেকে উৎপন্ন করলো ফাইব্রিন, সেখানে মেইনলি কোন পদার্থ সাহায্য করে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। এই যে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার জানাবেন। পরের কোশ্চেন, একদম একটা কোশ্চেন বলেছে কি, মেলিয়াস ইনকাস স্টেপিস, অর্থাৎ যেটা আমরা ক্লিয়ার করে কি, মেইন স্টেপ, মেইন স্টেপ মানে মেলিয়াস ইনকাস স্টেপিস নামক ছোট তিনটি হাড় কোন জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে পাওয়া যায়। একদম ঠিক আমাদের নাকি কান, আমাদের যে ইয়ার যে আছে, অর্থাৎ কান যে আছে, বা আর ভালোবাসার বলতে পারি কি, আমাদের যে মিডল ইয়ার যেটা আছে সেখানে মেইনলি হচ্ছে এই যে তিনখানা হাড় যে আছে, মেলিয়াস ইনকাস স্টেপিস, সেই তিনখানা হাড় এখানে পাওয়া যায়। প্রথমে দেখা হচ্ছে মেলিয়াস, তারপরে দেখা হচ্ছে ইনকাস, তারপরে দেখা হচ্ছে আমাদের স্টেপিস, তাই তো। এখান থেকে আমাদের দুই সন্ধান রাখতে, সেটা হচ্ছে কি, এই যে আমাদের যে স্টেপিস যেটা আছে, এই যে আমাদের যে স্টেপিস যেটা আছে, স্টেপিস কি আমাদের যে বডিতে অবস্থিত সবচেয়ে হচ্ছে ক্ষুদ্রতম হাড়, সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হচ্ছে নাম হচ্ছে স্টেপিস। আর স্টেপিসের সঙ্গে যে মাসেলটা যুক্ত থাকে তার নাম হচ্ছে কি, স্টেপিডিয়াস। সবচেয়ে ক্ষুদ্রতম হাড় বা সবচেয়ে ক্ষুদ্রতম বডির নাম হচ্ছে স্টেপিস। আর স্টেপিসের সঙ্গে যে মাংসটা বা যে পেশিটা বা যে মাসেলটা যুক্ত থাকে তার নাম হচ্ছে স্টেপিডিয়াস। সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্মলেস্ট মাসেল অফ দ্য হিউম্যান বডি, বুঝে গেল। এটা হচ্ছে আমাদের মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম বিষয়। এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ে, কোশ্চেন কি স্টেপিস বলেছে না, এই কোশ্চেনে স্টেপিডিয়াস বলেছে, তাই তো। যে অ্যান্সার হচ্ছে অপশন বি, কারণ পরের কোশ্চেন একদম একটা কোশ্চেন, প্রোটিন সংশ্লেষণের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোনো অঙ্গের নাম কি। কোশ্চেন বলছে প্রত্যক্ষভাবে যুক্ত, অর্থাৎ ঠিক ভাবে গলগি প্রোটিন সংশ্লেষণে কোনো সাহায্য করে না, নিউক্লিয়াস করছে না, রাইবোজোম করছে না। মেইন হচ্ছে কি আমাদের রাইবোজোম। রাইবোজোম যেটা আছে সেটা মেইনলি কি আমাদের প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কোশ্চেন আমাকে জানাবে যে 70s রাইবোজোম সেটা হচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে, প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক কোষে, এবং 80s রাইবোজোম সেটা কোথায় পাওয়া যায়, প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক কোষে। আরেকটা কোশ্চেন জানবে, এই যে আমাদের 70s লিখছি, 80s লিখছি, এখানে যে এস যে কথাটা আছে, এস কথাটার মানে কি, এস মানে কি, এস কথাটার মানে কি, একটা ইউনিট বলা থাকে, সেই ইউনিটটা যেটা হচ্ছে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। তো আমি যদি জানতে চাচ্ছি যে এস কথাটার মানে কি,
নিচে কমেন্ট সেকশনে আমাদের তিনটে অ্যান্সার জানাবে। 70s কোথায় পাওয়া যাচ্ছে, 80s কোথায় পাওয়া যাচ্ছে, এবং এই যে আমরা এস এস বলছি সেই এস কথাটার মানে কি। এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, রাইবোজোম। ভালো করে এখানে শব্দটা বুঝিন না। পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে এটি এরকম, দ্য ভি শেপ was এরকম, দ্য ভি শেপ ক্রোমোজোম seen in the mitotic metaphase are। তো আমরা জানি যে আমাদের যে ক্রোমোজোম যেটা আছে সেটা কি হয়, নানা হতে পারে। একটা এরকম হতে পারে ভি শেপ, আটটা এল শেপ হতে পারে, আর যে শেপ হতে পারে, আটটা হচ্ছে আই শেপ হতে পারে। ভি শেপ মানে কি, আমাদের কি সেন্টিমিটার যেটা একদম মাঝখানে আছে সেটা হচ্ছে ভি শেপ, তো সেটাকে বলবো হচ্ছে কি মেটাসেন্ট্রিক। যদি সেটা কি হয় মাঝখানে একটু সাইডে থাকে, তখন সেটা দেখতে হবে হচ্ছে কি, তখন সেটা দেখতে হয় অনেকটা এল শেপ দেখতে হয়, মানে একটা একটু বড় দিক হয়, একটা ছোট দিক হয়, তখন তাকে বলবো হচ্ছে কি সাব মেটাসেন্ট্রিক। আরেকটা হতে পারে কি একদম যে ক্রোমোজোম যেটা আছে সেন্টিমেট্রিক হয়, ক্রোমোজোমের যে শেষ প্রান্তের একটু পিছনে অবস্থান করছে, ফলে দেখতে হয় একটা জেম দেখতে হবে ক্রোমোজোমটা, তো সেটা বলবো, তখন সেটা বলবো হচ্ছে আমরা অ্যাক্রোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। আরেকটা হতে পারে কি যে আমাদের যে সেন্টিমেন্ট যেটা আছে সেটা কি হয় আমাদের ক্রোমোজোম একদম শেষ প্রান্তে অবস্থান করছে, তাই তো, ফলে দেখতে হচ্ছে আমাদের এরকম দেখতে হচ্ছে অনেকটা আয়ের মতো অনেকটা দেখতে হচ্ছে। একে বলবো যেহেতু ক্রোমোজোম হচ্ছে একদম লাস্টে অবস্থান করছে, বা বলতে ক্রোমোজোম একদম লেজে অবস্থান করছে, তার জন্য বলবো হচ্ছে আমরা টেলোসেন্ট্রিক। তো চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং হচ্ছে টেলোসেন্ট্রিক। এটা দেখতে হয় ভি এর মতো, এটা দেখতে হয় হচ্ছে আমাদের এল এর মতো, এটা দেখতে হয় হচ্ছে আমাদের জি এর মতো, দেখতে হয় হচ্ছে আইন মতো, কোনটা একদম দেখতে হয় এবং কোথায় আমাদের যে সেন্ট্রিমেশনে কোথায় থাকে সেটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অ্যান্সার হচ্ছে অপশন ভি শব্দ মানে হচ্ছে মেটাসেন্ট্রিক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন সোজা কোশ্চেন বলেছে, যে উদ্ভিদের যে শস্যের ক্রোমোজোম সংখ্যা চেন অর্থাৎ ইজ ইকুয়াল টু 27, ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত। ডিম্বাণুতে কি হয় জানি, ডিম্বাণু হোক বা শুক্রাণু হোক সেখানে কি হ্যাপ্লয়েড সংখ্যা কমে যাবে, সেখানে হচ্ছে আমাদের গেন হবে। তো একদম ওই যে বললাম ক্লাস 1 এর অঙ্ক, সেম যদি 27 হয় তাহলে এর এর মান কত, এর এর মান কত, 27 কে 3 দিয়ে ভাগ করবো, 3 9 27, 9 হবে অ্যান্সার। তো অপশন হচ্ছে এ হবে অ্যান্সার, 9 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে সবার পরিষ্কার অপশন 1 হবে অ্যান্সার। যদি বলতো যে ওর যে হচ্ছে আমাদের 2 এর মানে ওর যে নরমাল যে সমস্ত সেল আছে সেখানে কোষের সংখ্যা কত, তাহলে এর এর মান 9 হতো, তাহলে 2 এর মান সেখানে 18 হতো। এভাবে কোশ্চেন আসতে পারতো, হ্যাঁ। এর অ্যান্সার হচ্ছে অপশন এ, কি মনের মধ্যে কনফিউশন হবে। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে একটা এরকম, নিচের কোন পর্যায়ে ডিএনএ সংখ্যা দ্বিগুণ হয়। সেটা একটা কোশ্চেন। আমরা যদি কোষাঙ্গের দশা আছে, জীবন দশা আছে, এস দশা আছে এবং চিত্র দশা আছে, এম দশা আছে। তার মধ্যে এম দশায় কি হয়, এস দশায় কি হয়, যে ডিএনএ যে সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডবল হচ্ছে, অপশন সি ইজ দা সঠিক উত্তর। মাথায় কাজ শুনতে কি রাখবো যে এইচ সি ডি, এইচ দিয়ে আসবে কি, এইচ দিয়ে আসছে আমাদের যে হিস্টোন প্রোটিন, সি ফোর হচ্ছে আমাদের যে সেন্ট্রিওল এবং ডি ফোর হচ্ছে আমাদের ডিএনএ। এইচ সি ডি, এইচ দিয়ে হচ্ছে হিস্টোন প্রোটিন, সি ফোর সেন্ট্রিওল এবং ডি ফোর ডিএনএ। এই যে তিনটা জিনিস যেটা আছে সেই তিনটা জিনিস হচ্ছে ডবল হয় কোন দশায়, সেই তিনটা জিনিস সাথে ডবল হয় হচ্ছে আমাদের এস দশায়। সূত্র হচ্ছে এইচ সি ডি, এইচ ফর হিস্টোন, সি ফর সেন্ট্রিওল, ডি ফর ডিএনএ। এই তিনটা জিনিস মিললে হচ্ছে আমাদের ডিএনএ এস দশায় ডবল হবে। এটা হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, সেটা কি বলছে, মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে রিলে সেন্টার হিসেবে কাজ করে। কারণ যত আমাদের যে ইনপুট যেগুলো আছে সেগুলো কি হয় আমাদের যে থ্যালামাস যে আছে না, থ্যালামাসের মধ্যে সেগুলো হচ্ছে আমাদের মাথার মধ্যে সেরেব্রামে পৌঁছায়। যদি সমস্ত ইনপুট হচ্ছে থ্যালামাসের মধ্যে পৌঁছাচ্ছে, তো থ্যালামাসকে বলবো হচ্ছে কি রিলে সেন্টার বলতে পারি। থ্যালামাসকে বলা হচ্ছে রিলে সেন্টার, বা বলতে হচ্ছে বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে। অপশন বি ইজ দা সঠিক উত্তর। তো আমাকে নিজে তোমরা একটা কনভারসেশন জানাবে, সমস্ত ইনপুট বা সমস্ত সেন্সরি যে সমস্ত সিগন্যাল সেগুলো সব তো হচ্ছে থ্যালামাসের মধ্যে দিয়ে আসছে। এমন কোন সিগন্যাল, এই কোশ্চেনটা কি ভালো বলতে পারে অ্যান্সারটা, যে কোন সিগন্যাল ঘ্রাণ বা শ্রবণ বা আমাদের দেখা এবং কোন সেন্সরি সিগন্যাল যেটা হচ্ছে থ্যালামাসের মধ্যে দিয়ে আসে না, সমস্ত সিগন্যাল হচ্ছে থ্যালামাসের মধ্যে মাথায় যাবে। তো এমন কোন সিগন্যাল, কোন সেন্সরি সিগন্যাল যেটা হচ্ছে থ্যালামাসের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের বডিতে আসে না, ওই সিগন্যালটা কি, নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এটা অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক সবার কোশ্চেনগুলো সব বোঝা গেছে। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবো নিজে হচ্ছে কমেন্ট সেকশনে, আর বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে হচ্ছে আমাকে অবশ্যই ডাউট থাকলে বলতে পারো। এবং আজকের জন্য এতটুকুই, সবাইকে থ্যাংক ইউ, পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।
আর অবশ্যই বলবো লাস্টে, যদি ভিডিওটি পছন্দ হয় তো ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধু এবং বান্ধবদের সঙ্গে। এবং এখন যদি তোমরা নেক্সট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো, কারণ ইন ফিউচার আমরা তোমাদের জন্য আরো নতুন কন্টেন্ট নিয়ে আসবো। তো এখন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে থাকো, হ্যাঁ। আর এটাই বলবো। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে থ্যাংক ইউ।